পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে দেশ, রূপপুরে শুরু হচ্ছে জ্বালানি লোডিং। প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ। হামে নতুন করে আরও 5 শিশুর মৃত্যু, বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। সুন্দরবন সহ উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের আধুনিকায়ন নিশ্চিত করবে সরকার, 10,000 নতুন সদস্য নিয়োগের পরিকল্পনা। এবং যুদ্ধ থামাতে ইরানের প্রস্তাবে খুশি নন ট্রাম্প, আরাকচি পুতিন বৈঠক, স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতা করতে সম্মত রাশিয়া। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশ হচ্ছে বাংলাদেশ। চুল্লিপাত্রের ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে তা থেকে তাপ তৈরি হবে, আর সেই তাপ থেকে পানি বাষ্প থেকে তৈরি হবে টারবাইন, যা থেকে ঘুরবে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পাবনা রূপপুরে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানো শুরু হচ্ছে আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন। ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ, রূপপুরের বিশাল কর্মযজ্ঞে এখন চূড়ান্ত শিহরণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হচ্ছে জ্বালানি ইউরেনিয়াম লোডিং। এটি কেবল 1200 মেগাওয়াট বিদ্যুতের গল্প নয়, বরং বিশ্ব পরমাণু ক্লাবে বাংলাদেশের শক্তিমত্তার এক অনন্য ঘোষণা। জ্বালানি স্বনির্ভরতার সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। স্বপ্ন ছিল কয়েক দশকের, পরিকল্পনা ছিল প্রজন্মের। অবশেষে পাবনার রূপপুরের আকাশে সেই নতুন শক্তির সূর্যোদয়। পরীক্ষামূলক উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই দিনটি কেবল একটি প্রকল্পের সাফল্য নয়, বরং বাংলাদেশের কারিগরি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক ঐতিহাসিক মাইলফলক। খনি থেকে সংগৃহীত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করে তৈরি হয় ক্ষুদ্রাকার প্লেটগুলো বসানো হয় বিশেষ ধাতব টিউবে, যা ফুয়েল রড নামে পরিচিত। অসংখ্য রডের সমন্বয়ে গঠিত হয় এক একটি ফুয়েল অ্যাসেম্বলি। রূপপুরের 1 নম্বর ইউনিটের রিঅ্যাক্টরে এমন 163টি অ্যাসেম্বলি একে একে স্থাপন করা হবে। এই জ্বালানি রিঅ্যাক্টরের হৃৎপিণ্ডে জন্ম দেবে নিয়ন্ত্রিত ফিশন বিক্রিয়া। সেখান থেকে উৎপন্ন তীব্র উত্তাপে তৈরি হবে উচ্চচাপের বাষ্প, যার শক্তিতে ঘুরবে বিশাল আকৃতির টারবাইন। এভাবেই পরমাণুর ভেতরে লুকিয়ে থাকা শক্তি রূপান্তরিত হবে বিদ্যুতে। ইউরেনিয়াম লোডিং শেষ হতে সময় লাগবে প্রায় 1 মাস। এরপর শুরু পর্যায়ক্রমিক পরীক্ষা। প্রাথমিকভাবে 1, তারপর 5 এবং ধাপে ধাপে 30% সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে যোগ হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই। IAEA এর কড়া নজরদারিতে প্রতিটি ধাপ পরিচালিত হচ্ছে। পরিবেশ ও প্রযুক্তির আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি। এই বিশাল কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অব বাংলাদেশ। এরই মধ্যে দেশের একদল চৌকস প্রকৌশলী রাশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং মেনটেন্যান্স করার জন্য হাইলি ইঞ্জিনিয়ার্স, অপারেটর এবং টেকনিশিয়ানদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ট্রেনিং প্রশিক্ষণ প্রদান করা হয়। ট্রেনিং কর্মসূচিগুলি রোসাটম টেকনিক্যাল একাডেমি
এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সহযোগিতায় পরিচালনা করা হয়। এখানে রূপপুর চালু হলে জ্বালানির আমদানি নির্ভরতা কাটিয়ে শিল্পায়নের পালে লাগবে নতুন হাওয়া। লোডশেডিংয়ের অন্ধকার পেছনে ফেলে বাংলাদেশ প্রবেশ করবে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তার নতুন যুগে। রূপপুরের রিঅ্যাক্টরে আজ কেবল জ্বালানি লোড হচ্ছে না, লোড হচ্ছে কোটি মানুষের স্বপ্ন, নতুন আত্মবিশ্বাস আর এক শক্তিশালী আগামীর সংকল্প। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরো জানাতে রূপপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। মনির, রূপপুরে জ্বালানি লোডিং এর বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। যে দেশে চলমান জ্বালানি পরিস্থিতি এবং সংকটের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে উত্তরণের জন্য যে আজকের যেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি প্রথম ধাপ জ্বালানি লোডিং, সেটি কিন্তু আজকে শুরু হচ্ছে। অর্থাৎ যেই বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে প্রথমবারের মতো ফুয়েল লোডিং শুরু করার প্রক্রিয়াটা কিন্তু আর মাত্র দেড় ঘন্টা পরে শুরু হবে এবং এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করার কথা থাকলেও সেটি কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এবং নানান পারিপার্শ্বিকতার কারণে তিনি আসতে পারছেন না এবং সেটি উদ্বোধন করবেন যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম, তিনি সহ যারা সংশ্লিষ্ট জন আছেন তারা কিন্তু এই উদ্বোধন প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমাদের ঢাকা থেকে আসলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ঢাকা থেকে একটি সাংবাদিকদের বিশাল বহর তারা নিতে এখানে নিরাপত্তার একটি বিষয় রয়েছে এবং সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা আমরা সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হব এবং এটি উদ্বোধন হবে ঠিক 2:30টা। আমি যদি এই ফুয়েল সম্পর্কে একটু বলি, সেটি হচ্ছে যে পারমাণবিক জ্বালানির নাম ইউরেনিয়াম, যেখানে 2.5 থেকে 5% পর্যন্ত পরিশোধিত অবস্থায় ব্যবহৃত হয়। এই ফুয়েল লোডিং মাধ্যমে 1200 মেগাওয়াট ক্ষমতার VVER 1200 রিঅ্যাক্টর প্রথমবার তাপ উৎপাদন এবং পারমাণবিক বিক্রিয়া শুরু করার পথ তৈরি হবে এবং আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যেটি জানিয়েছে যে এই পারমাণবিক বিদ্যুৎ যে আজকের যেই ধাপ এবং এই ধাপটা ফুয়েল লোডিং এর পরে কিন্তু 15 দিন এবং তার 15 দিন অর্থাৎ 1 মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে তারা আশা করছেন যে জুলাইয়ের শেষ ভাগ বা আগস্টের শুরুতেই জাতীয় গ্রিডে 300 মেগাওয়াটের বিদ্যুৎ যুক্ত হতে পারে। তো সাবির, আমার কাছে এই ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ পরিস্থিতি। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গণতন্ত্রকে সুসংহত করতে ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সরকার সবসময় পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারের প্রতিপাদ্য বিষয় সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যবৃন্দ, বিচারপতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। বর্তমান সরকার বিশ্বাস করে অ্যাক্সেস টু জাস্টিস প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হাম ও এর উপসর্গে নতুন করে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে 3 জন এবং বরিশালে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই নতুন করে এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়। আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে ৩২ জন। ঢাকায় স্থানান্তর করা হয়েছে একজনকে। ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০ জন শিশুর। এদিকে গেল ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে আরও ৫৫ জন, আর ছাড়পত্র নিয়েছে ৩১ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ১৬৩ জন। এ নিয়ে বরিশাল বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হাম সন্দেহে রামেকে ভর্তি হয়েছে ২২ শিশু। হাম নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২০ শিশু। রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সুন্দরবন সহ উপকূলের নিরাপত্তা নিশ্চিতে সরকার কোস্টগার্ডের আধুনিকায়নে নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাহিনীর বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। এছাড়া ১০,০০০ নতুন সদস্য নিয়োগের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর ফলে বাহিনীটির অতীতের তুলনায় অনেক বেশি সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি। এদিকে জলবনের ঘাটতি রয়েছে জানি কোস্টগার্ড এর মহাপরিচালক বলেন, ঘাটতি পূরণ হলে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বাহিনীটি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণদের যাদের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এবং সক্রিয় অংশগ্রহণে কোস্টগার্ড প্রতিনিয়ত জটিল ও চ্যালেঞ্জিং অপারেশনাল পরিচালনা করে সাফল্য অর্জন করে থাকে। বিএনপি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্টগার্ড গঠনের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে এই বাহিনীর সার্বিক উন্নতি, নীতি নির্ধারণ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি পাথেয় হিসেবে কাজ করেছে। মুন্সিগঞ্জের টুঙ্গিপাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে পদ্মার শাখা নদী। এ নদীর ওপর আজও তৈরি হয়নি কোনো সেতু। পারাপারে একমাত্র ভরসা ট্রলার। ঝড় তুফানে রাত বিরাতে চরম ভোগান্তি নিয়ে এ পথে যাতায়াত করেন লাখো মানুষ। মোহাম্মদ সুজনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সেতু নেই, তাই ঘাটে এসে ট্রলারের জন্য অপেক্ষা। নদীর দুই পারের মানুষ মুন্সিগঞ্জ সদর, টঙ্গিপাড়ি উপজেলা বা রাজধানী ঢাকায় যাবেন ট্রলারে। ফিরতেও হবে এই ট্রলারের ভরসা করে। ঝড় তুফানে ঝুঁকিপূর্ণ চলাচল, রাত বিরাতে ট্রলার না পাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং সময়ক্ষেপণ এই পথের যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি। একটি সেতুর দাবি দীর্ঘদিনের। সেতু হলো না আজও। এই সেতু হলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি, শরীয়তপুরের নৌপাড়া, চরআত্রা এবং চাঁদপুরের হাইমচর সহ অন্তত ১১ ইউনিয়নের মানুষ উপকৃত হবে। ঠিকমতো ক্লাস ধরতে পারি না, পরে আমাদের যাতায়াত অনেক সমস্যা হয়। এখন অনেক বড় হয়ে গেছে, তাই আমাদের ভয় করে আসতে। বৃষ্টি হইলে করা ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের কৃষি উন্নয়ন বাড়বো এবং মানুষ চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করে যাইতে হইব না। মাল নিতে সমস্যা, মানুষের যাতায়াতের সমস্যা। ট্রলার দাইতে ৫০-৬০ টাকা খরচ একটা বস্তায়, আর যদি গাড়ি হইতো ১০ টাকা ১৫ টাকা এয়ারপোর্ট। কয়েকবারই আসছে কিন্তু এই ব্রিজটা হয় নাই। এই ব্রিজটা আমাদের অতি দূরত্ব দরকার। সেতু নির্মাণের জন্য প্রাথমিক কাজ, মাটি পরীক্ষা ও অন্যান্য সার্ভে সম্পন্ন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল। এখন নকশা করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। বরাদ্দ পেলে আগামী বছরের মধ্যে কাজ শুরু করা যাবে বলে জানান এই প্রকৌশলী। একটা প্রসেসিং আছে, আর এমনিতে আপনারা জানেন একটা প্রকল্প যখন একটা প্রসেসিং এ যখন চলে যায়, ওটা যথেষ্ট সময় নেয় আর কি প্রকল্পটা পাস হতে। এক থেকে পাস হইতে গেলে একটা প্রকল্প পাস হইতে যথেষ্ট সময় লাগে। প্রকল্পে এক থেকে পাস হওয়ার পরেই ব্রিজের আমাদের মূল কার্যক্রমে আমরা চলে যাব। সমস্যা সমাধানে অচিরে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুষ্টিয়াকে বলা হয় দেশের সাংস্কৃতিক রাজধানী, অথচ সেই জনপদেই এখন মাদকের ভয়াল থাবা। খোদ শহরের প্রাণকেন্দ্রে থাকা ১ ডজনেরও বেশি সরকারি পরিত্যক্ত ভবন এখন মাদক সেবীদের নিরাপদ আস্তানা। চুরি হচ্ছে সরকারি সম্পদও। রাত নামলে বসছে মাদকের আসর। প্রশাসনের আশ্বাস থাকলেও বাস্তবে মিলছে না তার প্রতিকার। মিলন খন্দকারের তথ্যচিত্রে মিশেল বিনতে আনোয়ারের প্রতিবেদন।
দিনের আলোয় নিঝুম নীরবতা, রাত যেন এখানে রহস্যময় ব্যস্ততা। কুষ্টিয়া শহরের ঠিক মাঝখানে থাকা 10 থেকে 12টি সরকারি পরিত্যক্ত ভবন। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারহীন এই দেয়ালগুলোর ভেতরেই ডালপালা মেলেছে অপরাধীর বিষবৃক্ষ। স্থানীয়দের অভিযোগ, দেখভালের অভাবে অরক্ষিত এই ভবনগুলো এখন মাদকসেবীদের অভয়ারণ্য। শুধু মাদক নয়, রাতের অন্ধকারে ভবনগুলো থেকে খুলে নেওয়া হচ্ছে দরজা জানালা সহ মূল্যবান আসবাবপত্র। চোখের সামনেই সরকারি সম্পদ লুট হলেও দেখা যেন কেউ নেই। পরিত্যক্ত যে সমস্ত ভবনগুলো আছে, যুবক ছেলেরা সেগুলা মাদক সেবন করে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। গ্রিলগুলি ভেঙে চুরি নিয়ে ছেলে পেলে নেশা ভাঙ করছে। এসব আস্তানার কারণে বিপদগামী হচ্ছে শহরের তরুণ প্রজন্ম। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি বড় অংশই এই মাদক সিন্ডিকেটের সহজ শিকার। সেবন করে এবং মাদক বিক্রি করে, এতে আমাদের মনে করেন জনসমাজ এবং আমাদের যে যুবক সমাজ, এগুলো সবই দিন দিন নষ্টের পথে চলে যাচ্ছে। পরিত্যক্ত ভবনে আপনার বিভিন্ন ধরনের উঠতি বয়সী যুবক সমাজ এসে ওখানে তারা বিভিন্ন ধরনের মাদক সেবন করে। এসব পরিত্যক্ত ভবনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত খোদ হাসপাতালের স্টাফরা। স্থানীয়দের এমন অভিযোগ বহুদিনের। কর্তৃপক্ষ বিষয়টা জানে যে তাদের লোকের সাথে জড়িত আছে, কি এমন প্রভাবশালী বা বিত্তশালী বা পেশি শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। গ্রিল বা দরজা বা পরিত্যক্ত ভবনে যেসব কিছু চুরি হয় বা এখানে আপনার নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করা হয়, বিষয়টি স্বীকার করে ব্যবস্থার আশ্বাস দিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। আমাদের কোয়ার্টারে থাকা কিছু লোকজনও এর সাথে সংশ্লিষ্ট। সামনে একটা কার্যকরী আমাদের মিটিং, সমন্বয়ক সভার মিটিং আছে, সেখানে ব্যাপারটা আমরা জোরে সোরে তুলবো। সেখানে আমাদের ডিসি মহোদয় থাকবেন, আমাদের এমপি সাহেব থাকবেন। এদিকে পুলিশ বলছে মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে। সন্ধ্যার পরে বিশেষ ধরনের অভিযান আমরা পরিচালনা করছি, অনেক নির্বাহী মিশ্রতাও থাকছি, বিভিন্ন স্বাস্থ্যের আওতায় আমরা যাচ্ছে। অরক্ষিত এসব স্থাপনা সংস্কার বা উচ্ছেদের মাধ্যমে কুষ্টিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা। তবে ইরানের সর্বশেষ প্রস্তাবে খুশি নন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাবটি দিয়েছে ইরান, তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারেনি। কারণ তিনি মনে করছেন নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্প ইরানের প্রস্তাবটি নিয়ে আলোচনা করলেও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানি জনগণ চলমান এই কঠিন সময় কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল মস্কো। এছাড়া উত্তেজনা প্রশমনের উপায় হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গচ্ছিত রাখার প্রস্তাবও বারবার দিয়ে আসছে ক্রেমলিন, যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করেনি। যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় শান্তি আলোচনার জন্য অনুরোধ করছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গের বৈঠকে এই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ইরানের সঙ্গে চলমান সংঘাতে ওয়াশিংটন কার্যত অপমানিত অবস্থায় পড়েছে এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রের সামনে সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর কৌশল দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক। হরমুজ অবরোধের কারণে ইরানের তেলকূপ সহ যে কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলে যেসব দেশ ওয়াশিংটনকে সহায়তা করবে তাদের 4 গুণ ক্ষতি করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাব ইস্পাহানি। ইরানের প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগে 69 জনের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। এই সিদ্ধান্ত নতুন করে অঞ্চল জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। ঐশী আলম, মোহনা সংবাদ।
দেশের বিভিন্ন অঞ্চলে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এমন আশঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গভীর সমুদ্রে না যেতে জেলে ও নৌযানগুলোকে নির্দেশনা দিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ুমণ্ডলীয় এই অস্থিরতার কারণে সাগরের ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 3 জন এবং 5 জন আহত হয়েছেন। সকালে উপজেলায় চুন্তি জাঙ্গালিয়া এলাকায় একটি এক্স নোয়া নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে চুন্তি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান বলেন, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নাইক্ষংছড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 3টা লাশ রাস্তার উপরে আছে, আর আহত লোক কে বা কাহারা তারা বাহির করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা কাউকে পাই নাই স্পটের মধ্যে। আমরা আসার আগে কখন অ্যাক্সিডেন্ট হয়েছে সঠিক সংবাদ কেউ দিতে পারে নাই, কারণ এখানে কোনো লোক ছিল না। আর যারা আহত হয়েছে তাদেরকে পথচারী বা রিক্সাওয়ালারা উদ্ধার করে নিয়ে গেছে। তারা এখানে স্থানীয় কেউ না, তারা খাগড়াছড়ির অধিবাসী। পুলিশ আসবে, পুলিশের লাশ বুঝে দিব, আমরা চলে যাবো। আমাদের কাজ এতটুকু আছে। ফরিদপুর সদরে মা মেয়ে সহ 3 জনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। সোমবার রাত 10টার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গি গ্রামে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি আকাশ একজন মানসিক ভারসাম্যহীন। হত্যাকাণ্ডের শিকার 3 ব্যক্তি হলেন অভিযুক্তের দাদি আমিনা বেগম, ফুপু সালেহা বেগম এবং প্রতিবেশী কাবুল চৌধুরী। অভিযুক্ত আকাশকে আটক করেছে পুলিশ। ভালো ফলন এবং লাভ বেশি হয় ভুট্টা চাষে ঝুঁকেছেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। বিগত কয়েক বছর ভালো ফলন ও লাভজনক হওয়ায় ভুট্টা চাষে স্বনির্ভরতার স্বপ্ন দেখছেন তারা। এবার বাম্পার ফলনের আশা করছেন তারা। কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। লাভজনক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচলে বাড়ছে ভুট্টার চাষ। এলাকায় গড়ে উঠেছে ফিড মিল সহ বড় বড় কোম্পানির ক্রয় ও বিক্রয় কেন্দ্র। ভুট্টা চাষের মৌসুম নভেম্বর থেকে এপ্রিল। নভেম্বর মাসে বীজ বপন করা হয়। এপ্রিল মাসে ফসল ঘরে উঠতে শুরু করে। দিন দিন আবাদ বাড়ায় জেলার প্রধান অর্থকরী ফসলের স্থান দখল করেছে ভুট্টা। ভুট্টা চাষে বিঘা প্রতি খরচ হয় 15 থেকে 20 হাজার টাকা। বর্তমানে প্রতি মন ভুট্টা বিক্রয় হচ্ছে 1150 টাকা দরে। তাতে খরচ বাদ দিয়েও অনেকটা লাভবান হচ্ছেন কৃষকরা। 4 বিঘা ভুট্টা চাষ করেছি। যদি ঝড় বা কোনো কীটনাশক না আক্রমণ করে তাহলে আমরা ফলন যেন 50 মন পার আছে। আমার ভুট্টায় 2-4টা করে মোচা আছে। এবার বাম্পার ফলনের আশা করছি। 40 থেকে 50 মনের হতে পারে, এরকম একটা আশা করছি। 5 বিঘা আবাদ করেছি। যদি ভালো ফলন হয় তাহলে আরো পরবর্তীতে সামনে বেশি চাষ করার চেষ্টা করব। কৃষি অফিসারের পরামর্শে ভালো ফল পেয়েছি। আশা করছি 40 থেকে 50 মণ ভুট্টা হতে পারে। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। লাভবান বেশি হবে, চাষিদের মধ্যে ভুট্টা চাষের প্রবণতা বাড়ছে। তো আমরা চাষিদেরকে একটি পরামর্শ দেব, যেখানে সেচের সুবিধা রয়েছে, যেখানে সেচের কোনো ঘাটতি নেই, আপনারা সেসব জায়গাতে রবি মৌসুমে এবং খরিফন মৌসুমে 2টি মৌসুমে কিন্তু ভুট্টা চাষ করা যায়। বিশেষ করে আমাদের এখানে রবি মৌসুমের পরে খরিফন মৌসুমটি কিছুদিনের জন্য ফাঁকা যায়। এই সমস্ত জমিগুলোতে যদি খরিফন ভুট্টা করা যায় সেক্ষেত্রে কিন্তু চাষিরা লাভবান হতে পারবে। উপজেলায় চলতি বছর 40 হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবারও অসুস্থতার কবলে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এবার ভাইরাসজনিত সংক্রমণের শিকার হয়েছেন তিনি। শরীরে ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দেয় তাকে ক্লাব থেকে তার
উপস্থিতি সন্তোষ এফসির অনুশীলন সেশনে যোগ দিতে পারেননি তিনি। এছাড়া ক্লাবের মেডিকেল বিভাগ জানিয়েছে চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে অসুস্থতা সত্ত্বেও তাকে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদা আমেরিকান কোচের ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে দেশ, রূপপুরে শুরু হচ্ছে জ্বালানি লোডিং। প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ। হামে নতুন করে আরও 5 শিশুর মৃত্যু। বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। সুন্দরবন সহ উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের আধুনিকায়ন নিশ্চিত করবে সরকার। 10,000 নতুন সদস্য নিয়োগের পরিকল্পনা। এবং যুদ্ধ থামাতে ইরানের প্রস্তাবে খুশি নন ট্রাম্প। আরাকচি পুতিন বৈঠক, স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতা করতে সম্মত রাশিয়া। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।